প্রকৃতি মানেই সাম্যাবস্থার যাত্রা। প্রকৃতি এই স্পেসিফিক শব্দটা শুনলেই আমাদের মনের মধ্যে কেমন যেন একটা শান্তি কাজ করে। খোলা আকাশ, বন মাটির গন্ধ, গাছপালা এবং পাতার আড়াল দিয়ে বয়ে যাওয়া বায়ুর বিদ্রুপ হাসি এবং নানা জন্তু জানোয়ারের আনাগোনা এবং তাদের শব্দ, এই সমস্ত নিয়েই আমাদের প্রকৃতি গড়ে উঠেছে। এবং এতগুলি উপাদানের মাধ্যমে সে নিজেই যেন একটি কবিতা। আজ আমি যে বইটার কথা বলবো সেখানে এইরূপী প্রকৃতির সরস ভাবটা বা এইরূপ প্রকৃতির একটা সরস উপস্থাপনা তুলে ধরেছেন আমার অত্যন্ত প্রিয় লেখক বুদ্ধদেব গুহ। এবং আজকে আমার আলোচ্য বই অবশ্যই কোয়েলের কাছে। চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বাইরের সমস্ত ডিটেলস গুলোতে আলোচনা করে নি। কোয়েলের কাছে অবশ্যই বুদ্ধদেব গুহর একটা অন্যতম বিখ্যাত উপস্থাপনা। এটা একটা হার্ড কভার বাইন্ডিং বই, প্রথমেই বলে দিই, এবং এর জ্যাকেট কভারটার সাথে এর প্রচ্ছদেরও একই প্রচ্ছদ আর জ্যাকেট কভার মানে একই, সেম। এবং এর আমার কাছে উপস্থিত কপিটার মুদ্রিত মূল্য 300 টাকা। এটা 2020 কপি এবং বর্তমান মুদ্রিত মূল্যটা আমার ঠিক মনে পড়ছে না, আমি স্ক্রিনে মেনশন করে দেবো মুদ্রিত মূল্যটা। অবশ্যই প্রকাশিত হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে এবং এর মোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 184টি। বুদ্ধদেব গুহ এই উপন্যাসটিকে উৎসর্গ করেছেন শ্রীমতী কৃষ্ণা গুহ ঠাকুরতাকে। এবং আপনারা চাইলে এটা কলেজ স্ট্রিটের যে কোনো আউটলেট থেকে পেয়ে যাবেন, আনন্দর আউটলেটেও পাবেন, অবশ্যই পাবেন, এবং কলেজ স্ট্রিটের যে কোনো দোকানেই পেয়ে যেতে পারেন। আপনাদের নিকটবর্তী বই গ্রন্থের মানে গল্পের বই যারা বিক্রি করে তাদের কাছেও পাবেন। খুব বিখ্যাত একটা বই কোয়েলের কাছে। এবং আনন্দ পাবলিশার্সের নিজস্ব ওয়েবসাইট anandopub.in-এও পেয়ে যাবেন। তো সেই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, সেখান থেকে আপনারা গিয়ে এই বইটার বর্তমান দাম এবং বইটার কপি সংগ্রহ করতে পারেন। রিভিউতে আলোচনা করতে যাওয়ার আগে একটা জিনিস আমি ভীষণভাবে বলতে চাই, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষত এই আনন্দ পাবলিশার্সের যেটা সবচেয়ে বড় গুণ, সেটা হচ্ছে এনারা এত সুন্দর করে প্রচ্ছদ আঁকেন। আমি যদি কভার পেজ বলি বা মেইন পেজ বলি, তো আপনারা দেখতে পাবেন, যদি আপনার কাছে এই কপিটা থাকে, মানে কোয়েলের কাছে যদি হার্ড কপি আপনার কাছে থাকে, তাহলে দেখবেন এক একটা ব্রাশ স্ট্রোকে আঁকার ব্রাশের স্ট্রোকগুলো এতটা সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই ছবিগুলো কিংবা প্রত্যেকটা প্রতিকৃতি পিছনের ছবিগুলো এত সুন্দরভাবে স্ট্রোক করে ফুটিয়ে তোলা হয়েছে, বইটার এখানেই যেন একটা নিজস্ব সৌন্দর্য প্রকাশ পায়। যে তার পড়তে বসার আগে যদি এরকম একটা ছবি চোখে পড়ে, এরকম একটা সুন্দর আঁকা প্রতিকৃতি ছবি, তাহলে এমনিই মন ভালো হয়ে যায় বই পড়ার আগে। সত্যি এই কাজগুলো খুবই বলার মতো একটা কাজ, এত সুন্দর ছবি আঁকা। ও প্রচ্ছদটা তো বলাই হয়নি, এর প্রচ্ছদ অঙ্কন করেছেন সুব্রত গঙ্গোপাধ্যায়। এবার আসি এই উপন্যাসের পটভূমিতে। এই উপন্যাসের পটভূমি পালামৌ জঙ্গল এবং তার আশেপাশের বিভিন্ন এলাকা। পালামৌ, রুমান্ডি পাহাড়, কুটকুর জঙ্গল, কুটকুর ড্যাম যেটা আর কি এখন হয়েছে, তো সেই সমস্ত এলাকাগুলিকে নিয়ে হচ্ছে এই উপন্যাসটা বিস্তৃত। এবার আসি আমাদের আজকের উপন্যাসের চরিত্রদের উপরে। আচ্ছা, সবার আগে বলে রাখি, বইটার নাম কোয়েলের কাছে, তার মানে এই নয় যে এখানে কোয়েল বলে কোনো নারী চরিত্র আছে। প্রকৃতি এই উপন্যাসের সর্বা চরিত্র। তবে প্রসঙ্গত উল্লেখ্য যে এই উপন্যাসে প্রচুর নদীর কথা উল্লেখ রয়েছে, যার মধ্যে কোয়েল নদী বলে একটি নদীর কথা উল্লেখ আছে। কোয়েল ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের সীমানা দিয়ে বয়ে চলা একটা নদী। কোয়েল নদীর কথা থেকে সম্ভবত এই বইটার নাম হয়েছে কোয়েলের কাছে। কিন্তু প্রকৃতি এইখানে সবচেয়ে বড় চরিত্র ধারণ করেছে। প্রকৃতি যেখানে সবার উচ্চস্থানে পদরত একটি চরিত্র হয়ে দাঁড়িয়েছে, সেখানে তার থেকে বেশি আর চরিত্রের প্রয়োজন হয় না। এন্টায়ারলি মাদার নেচার ইজ দ্য মেইন প্রোটাগনিস্ট। কিন্তু তবুও আমাদের এই উপন্যাসে অনেক উল্লেখযোগ্য চরিত্র রয়েছে, যাদের মধ্যে কথক এবং তার সহকারী যশবন্তের কথা না বললেই নয়। কথকের দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের এই সমগ্র উপন্যাসটা এগোবে। এবং খুব উল্লেখ্য বিষয় যেটা আরেকটা, সেটা হচ্ছে আমাদের এখানে কথকের কিন্তু কোনো তথাকথিত নাম নেই। যশবন্তের চরিত্র কিংবা রয়েছে ঘোষদা, তার স্ত্রী সুমিতা বৌদি,
রয়েছে মারিয়ানা, সুগত বাবু এবং আরো অনেক ছোটখাটো চরিত্র। আমাদের কথককে যশোয়ান্ত এবং সেইখানকার এলাকার মানুষেরা লাল সাহেব এবং মাখন বাবু নামে এই দুটো নামে সম্বোধন করেছেন। তো সেই অর্থে আমরা কখনো কখনো কথককে মাখন বাবু, আবার কখনো কখনো কথককে লাল সাহেব বলেই জানতে পারবো, যদিও আমি এখানে কথক বলেই তাকে সম্বোধন করছি। এবার আসি এই উপন্যাসের একটা সার সংক্ষেপের উপরে। পালামুর রুমান্ডির জঙ্গলে কথকের আগমন ফরেস্ট রেঞ্জারের চাকরির সূত্রে। কলকাতা থেকে এসে নিজেকে ধীরে ধীরে সেই আবহাওয়া, সেই পরিবেশে ঢালিয়ে নেওয়া এবং ধীরে ধীরে সমস্ত কিছু শেখার মাধ্যমে তার যাত্রা শুরু হয়। দেখা হয় যশোয়ান্ত নামক একজন মানুষের সাথে। সেও একজন ফরেস্ট অফিসার, কিন্তু তার থেকে একটু উচ্চ পদস্থ। যশোয়ান্ত অত্যন্ত প্রাণবন্ত, সাহসী, অত্যন্ত উদার মনের একটি চরিত্র, যে আপাত দৃষ্টিতে কাউকে খুব একটা ভয় করে না। যশোয়ান্ত প্রচন্ড অভিজ্ঞ একজন মানুষ। এই আমাদের কথককে যশোয়ান্ত অত্যন্ত কঠোর ট্রেনিং দেয়, এবং হ্যাঁ, ট্রেনিংই বলা ভালো। এবং এই ট্রেনিং এর মাধ্যমে আমাদের কথক বিভিন্ন জিনিস শিখতে থাকে। ঘোড়ায় চলা, গুলি চালানো, শিকার করা, বিশেষত রাতের পরিবেশে শিকার করা, এবং আরো বিভিন্ন ছোটখাটো ট্রেনিং করাতে থাকে। ধীরে ধীরে কথক এবং যশোয়ান্তের এই কথোপকথন এবং আলাপচারিতার মাধ্যমে তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। এবং উপন্যাস চলাকালীন আমরা জানতে পারি ঘোষদা এবং সুমিতা বৌদি, অর্থাৎ বৌদির কথা, যেখানে ঘোষদা হচ্ছে একদম কৃত্রিমতায় পূর্ণ একটা কাপুরুষ ধরনের লোক। খুব একটা আমার পছন্দ হয়নি ঘোষদার চরিত্রটা, ভীষণ মাথা গরম করে দেওয়া একটা চরিত্র। সেই তুলনায় সুমিতা বৌদি আবার মায়া মমতা পূর্ণ, স্নেহময়ী, এমনই একজন চরিত্র যিনি সকলকে বেঁধে রাখতে খুব সকলকে ভালোবাসতে খুব পছন্দ করে। অন্যদিকে ঘোষদা তো আবার যশোয়ান্তকে আপাত দৃষ্টিতে এতটাই খারাপ নজরে দেখে যে বলার কথাই নয়। উপন্যাসে যশোয়ান্ত এবং সুমিতা বৌদির একটি সম্পর্ক, একটি প্রেমের সম্পর্কের কথা আমরা জানতে পারি। গল্পের শেষে উপন্যাসের শেষ অবধি সুমিতা বৌদি এবং যশোয়ান্তের প্রেমের সম্পর্ক কি পূর্ণতা পাবে, এইটা জানতে গেলে এই উপন্যাসটা আপনাকে পড়তে হবে, যার মধ্যে অনেক এমন ঘটনা ঘটে যেগুলো আমি বাইরে থেকে বলে ব্যাখ্যা করতে পারবো না। এটার স্বাদ আপনাকে এই উপন্যাস পড়েই নিতে হবে। এছাড়াও যে চরিত্রের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন মারিয়ানা। মারিয়ানার সাথে কথকের একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, যেখানে কথক জানতে পারে যে মারিয়ানার একজন প্রেমিক আছেন সুগত নামে। যদিও সুগত পরবর্তীতে এই উপন্যাসে আসে, এবং একেবারে শেষের দিকে যখন উপন্যাসগুলো শেষ হচ্ছে, তো বুদ্ধদেব গুহ, এই প্রথমবার বুদ্ধদেব গুহর কোনো উপন্যাস পড়ে আমার এতটা দুঃখ হয়েছে যতটা অন্য কোনো উপন্যাস পড়ে হয়নি। একটু উষ্ণতার জন্য হোক কিংবা বাঙালি বসি দুই রাত্রিতে হোক, সেই উপন্যাসগুলো তো দুঃখ আছে, কিন্তু এই উপন্যাসের শেষে এতই দুঃখ রয়েছে যে আমার এই উপন্যাসটা মনে একটা দাগ কেটে দিয়ে চলে গেছে, যে এত সুন্দর একটা বিগিনিং এবং যখন শেষ হচ্ছে তখন এতটা দুঃখ দিয়ে শেষ হচ্ছে। তো কি বলবো, এই উপন্যাসটা আমার সারা জীবন মনে গেঁথে থাকবে। এছাড়া মারিয়ানা এবং সুগত বাবুর কথা তো বললামই, যার সাথে একটা প্রেমের সম্পর্ক রয়েছে, কিন্তু সর্বা প্রকৃতির যদি আমি বাদ দিই, তাহলে কিন্তু যশোয়ান্ত বেশ চিত্তাকর্ষক এবং গ্রিপিং একটা চরিত্র হিসেবে বুদ্ধদেব গুহ আবিষ্কার করেছেন বা রচনা করেছেন তাকে। কে কখন এসছে গেছে কিংবা কখন কি হয়েছে, এই উপন্যাসটা তো আমার মনে হয় সারাক্ষণই গেঁথে থাকবে। মানে এত ভালো এর ঘটনা, বিশেষত আমি তো বলবো যে এত ভালো তিনি এক্সপ্লেন করেছেন পালামু জঙ্গলের বর্ণনা, পালামু রুমান্ডি পাহাড়ের জঙ্গলের বর্ণনা, এবং তিনি যেখান থেকে ইন্সপায়ার হয়েছেন অবশ্যই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের পালামু উপন্যাসটা পড়ে। পালামু অ্যাকচুয়ালি ওটা ভ্রমণ কাহিনী ধরনের, তো পালামু ওই বইটা পড়ে। এবং বুদ্ধদেব গুহর যেটা মেন বৈশিষ্ট্য এই বইয়ের, তিনি বিভিন্ন ঋতুতে সেইখানে গিয়ে সেখানকার জিনিসগুলোকে অবজার্ভ করেছেন। বৃষ্টিতে, বর্ষাকালে বৃষ্টি, শীতকালে অত্যন্ত শীত, হেমন্তকালে হেমন্তের মতো আবহাওয়া, গ্রীষ্মকালে গরম। তো বিভিন্ন সময় তিনি পালামুতে রুমান্ডি পাহাড়ে ভিজিট করেছেন এবং সেখান থেকে সেই এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করে এই একটা উপন্যাস আমাদের সামনে খাড়া করেছে। তো অসম্ভব, তো আমার তো বলার কোনো কথাই নেই যে আমি কি ভাষায় এটাকে ব্যাখ্যা করব। এবার আসি একটা ছোট সতর্কবার্তা। কোয়েলের কাছে উপন্যাসে ওপেনলি শিকারের প্রচুর বর্ণনা রয়েছে। বুদ্ধদেব গুহ একজন খুব ভালো শিকারী ছিলেন, এটা আমরা সকলেই জানি। এই উপন্যাসে হরিণ শিকার, তারপরে বাঘ শিকার, বিভিন্ন পাখিদের শিকার করা, বিভিন্ন বন্য আরো অনেক অন্য জন্তু জানোয়ারদের শিকার করার বিভিন্ন খুঁটিনাটি বর্ণনা রয়েছে। তো যারা শিকার, পশু হত্যা, প্রাণী হত্যা এগুলো পড়ে একটুখানি দুঃখিত হয়ে যান আমার মতো, একটুখানি বেশি দুঃখিত হয়ে যান, তারপর ভাবেন যে পড়বেন না, তো আমি বলবো তাদের জন্য একটি সতর্কবার্তা, যারা পড়তে চাইছেন একটুখানি
কষ্ট করে হলেও পড়ুন, কারণ এই উপন্যাসটা না খুব সুন্দর একটা উপন্যাস। মানে এতে অনেক কিছু জানতে পারবেন আপনি, মানুষের মানবীর যে চারিত্রিক সম্পর্ক, মানবীর প্রকৃতির সাথে যে চারিত্রিক সম্পর্ক, প্রকৃতির সাথে যে আত্মস্থ সম্পর্ক, সেই সম্পর্কটাও আপনি জানতে পারবেন। এবার আসি আমার বক্তব্যের উপরে। বুদ্ধদেব গুহ মানে তো আমরা জানি যে প্রকৃতি কতটা বড় চরিত্রবান একজন যেন মানুষই হয়ে ওঠে প্রকৃতি, অবশ্যই মাদার নেচার। তো এই প্রকৃতিতে তিনি নিজে থেকে এত সুন্দর সুন্দর বর্ণনা দিচ্ছেন, যেখানে বাতাসেরও একটা নিজস্ব চরিত্র আছে। বাতাসের যে অন্য গাছপালার মাঝে থেকে যে একটা বাতাসের গন্ধ হয়, কিংবা বাতাসেরও যদি একটা চরিত্র হতো তাহলে সেটা কেমন হতো। গাছপালাদের নিজস্ব শব্দ, সেটাও যদি একটুখানি বেশ চারিত্রিক ভাবে বর্ণনা করা যায়, মানে হাওয়া, বাতাস, গাছপালাও যেন এখানে একটা জীবন্ত চরিত্র। এই যে বারবার বলছি যে প্রকৃতি নিজেই চরিত্র, নিজেই অভিনেত্রী, আবার নিজেই অভিনেতা। তো বাতাস, হাওয়া তার যেন একটা সাব চরিত্র হয়ে রয়ে গেছে এই উপন্যাসে। তারও চারিত্রিক বৈশিষ্ট্য বুদ্ধদেব গুহ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন যেন এই উপন্যাসে, আমার এটাই মনে হয়েছে। অবশ্যই আমার ব্যক্তিগত মতামতের উপর যদি আমি বলি, এই উপন্যাসটা কিন্তু অনন্য এবং অনবদ্য তো অবশ্যই, কিন্তু এতদিনে বুদ্ধদেব গুহর পড়ার ও উপন্যাসগুলির মধ্যে সবার টপে আমি কিন্তু কোয়েলের কাছিকে রাখবো। তারপরে কিন্তু একটু উষ্ণতার জন্য এখনো চাপরাস পুরো পড়িনি, বা মাধুকরী পড়িনি, বা অন্যান্য উপন্যাস যেগুলো আছে, হলুদ বসন্ত, তো সেইগুলোর পড়ে তারপর আমি আবারও ডিসিশন নেবো যে আমি কাকে আবার টপে রাখবো। বাট আপাতত এইটা আমার বুদ্ধদেব গুহর পড়ার লিস্টে সবার টপে রয়েছে। এই ছিল আমার একটা পার্সোনাল অনেস্ট রিভিউ। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং আরো বই পড়তে থাকবেন। এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ, দেখার জন্য।